হৃদের কথার ধার্যে অবাক হয় না বয়স্ক নার্সটি, কারণ তিনি জানেন হৃদ খানকে, তার সম্পর্কে ভালোভাবে অবগত। তারপরও তিনি হৃদের সুমজ্জি চেয়ে কিছু বলবেন তার আগে হুঙ্কার ছেড়ে ফের ওনাকে চলে যেতে বললেন হৃদ। অন্যথায় উপায় না পেয়ে পা গুটিয়ে রুম থেকে বের হয়ে যান তিনি। নার্সটি যেতেই বিরক্ত তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয় মায়ার ঘুমন্ত চেহারার দিকে। খানিকটা সময় কপাল কুঁচকে তাকিয়ে থেকে ঝুঁকে আসে মায়ার দিকে। মায়া বেডে দুপাশে দুহাত রাখে, নিজের দুহাতে মধ্যস্থ করে মায়াকে গভীর দৃষ্টিতে চোখ বুলায় মায়া শুকনো মায়াবী চেহারার দিকে। হৃদ নির্বাকভাবে ফের কপাল কুঁচকানো মায়ার ওপর আশ্রে পড়ল তার উষ্ণ গরম নিঃশ্বাস। খানিকটা সময় যেতেই হালকা নড়ে উঠল মায়া। হয়তো জ্ঞান ফিরেছে হলো, তাই অল্প সময়ের ব্যবধানে পিটপিট করে ধীরস্থে তাকালো মায়া। চোখে মেলে তাকাতেই প্রথম দৃষ্টিগোচর হয় হৃদের কুঁচকানো তীক্ষ্ণ দৃষ্টির মাঝে। নিজের মুখ বরাবর ঝুঁকে আছে হৃদ। মায়ার দৃষ্টি সেদিকে স্থির হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। গভীর ঘুম থেকে ওঠায় বুঝতে পারছে না নিজের অবস্থানের কথা মায়া। এক মুহূর্তের জন্য কিছুই মনে করতে পারছে না সে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দিকে মনে করল সব কিছু। সাথে সাথে আতঙ্কিত হয়ে যায় হৃদের চেহারা দেখে। উত্তেজনা নিজের চোখ মুখ খিঁচকে বন্ধ করে নেয়। সাথে সাথে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে বেডের চাদর খামছে ধরে শক্ত করে। তৎক্ষণাৎ রক্ত উঠল স্যালাইনের পাইপ বেয়ে। দুপুরে হৃদের সেই হিংস্র চেহারাটা জল করে ভেসে ওঠে মায়ার সামনে। দক্ষ হাতে মানুষ মারার দৃশ্যটা আঘাত আনল মস্তিষ্কের ভিতর। হৃদ সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে চোখ বুলায় মায়ার বাঁ হাতে রক্ত ওঠায় ক্যানুলার দিকে। পাইপ বেয়ে রক্ত স্যালাইনে উঠতে দেখে দৃষ্টি ঘোরায় মায়ার ভয়ার্ত মুখের দিকে। হৃদ নির্ভীক মাত্রাতিক স্বাভাবিক তার ভঙ্গি। মায়ার ভয়টা সে বুঝতে পারছে। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তারপর সেটা পছন্দ হচ্ছে না হৃদের। তার মতে গ্যাংস্টারকে ডেঙ্গাতে ভয় লাগে না, অথচ সামনে লাশ দেখে বেহুশ 10 ঘন্টা। বিষয়টি আসলে বিরক্তকর হৃদের কাছে। গম্ভীর তপ্ত শ্বাস ফেলে মায়ার মুখে ওপর সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মায়া। মায়াকে কাঁপতে দেখে বাঁকা হাসল হৃদ। আলতো হাতে মায়ার কাঁধে সরে যাওয়া কাপড়টা টেনে উঠিয়ে দিল উপরে, ঢেকে দিয়ে নিচে অবশিষ্ট বেরিয়ে আসা অন্তঃবাসের ফিতা এক টুকরো কাপড়টি। হৃদের হালকা হাতে ছোঁয়া আবারও মায়া কেঁপে উঠল। আবারও খানিকটা মায়ার দিকে ঝুঁকে পড়ে হৃদ। মায়ার কানের কাছে মুখ গুজে কণ্ঠ খাদে নামিয়ে বলে, নাইস কালার। হৃদের নেশালো কণ্ঠ মায়ার কর্ণকোহর হতেই ঠোঁট কামড়িয়ে কান্না আটকায় মায়া। হৃদের কথা মানে বোধগম্য হলো না তার, তাই আরও খানিকটা চোখ মুখ কুঁচকে ফেলে ভয়ে হৃদ মায়ার কান থেকে মুখ উঠায় বরাবর হয় মায়ার চেহারার দিকে। নিজের ডান হাতে আলতো ছোঁয়া মায়ার বাম হাতের ওপর মুষ্টিবদ্ধ করা মায়ার হাতটা ছাড়িয়ে নিতে চাইল রক্ত ওঠা থেকে, কিন্তু মায়ার হেলদোল নেই। হৃদ বাধ্য হয়ে মায়ার হাতে ক্যানুলা হতে একটানে স্যালাইনের সুইচটি খুলে ফেলে, বন্ধ করে মায়ার হাতে রক্ত ওঠা থেকে। মায়া বন্ধ চোখে পাতা অনবরত কাঁপছে ভয়ে। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ায়। মায়া ভয়ে কারণ বুঝতে পেরে পিছিয়ে যেতে থাকে নিঃশব্দে। পিছিয়ে যাওয়া পা থামে দরজার সামনে, দৃষ্টি স্থির মায়ার দিকে। মায়া হৃদের উপস্থিতিটা নিজের কাছে না পেয়ে সন্দেহর বশে ধীরস্থর চোখে তাকায় সামনে। চোখের সামনে কাউকে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে তাকিয়ে চোখে পড়ল হৃদের নির্বাক ভঙ্গির উপস্থিত। চোখাচোখি হয় দুজনের। মায়া ভয়ে দ্রুত মুখ ফিরিয়ে নিতেই কানে আসলো হৃদের বেপরোয়া কণ্ঠ, ম্যাডাম ভয় পাচ্ছেন? সবে তো শুরু। চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো আপনাকে ভয় দেখানোর জন্য। রোজ রোজ দেখা হবে আমাদের, বারবার দেখা হবে, কারণ অকারণেই দেখা হবে। আপনি প্রস্তুত থাকিয়েন। আমি প্রস্তুতি নিয়ে এসেছি। লাইফে স্বেচ্ছায় আনতে চাই নাই আপনাকে, জোর করে আসছেন আপনি, তাই ওয়েলকাম টু মাই বেপরোয়া লাইফ।
মায়া চমকে ওঠা মুহূর্তে মুখ ফিরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ বেপরা হয়ে দুহাত ছড়িয়ে দেয় মায়ার সামনে। অ্যাটিটিউডের সহিত পুনরায় বলে উঠল, ওয়েলকাম টু মাই গ্যাংস্টার লাইফ ম্যাডাম। গ্যাংস্টারের সাথে পাল্লা পড়েছেন আপনার। এবার থেকে রোজ আপনার সৎসাহস প্রয়োজন পড়বে ম্যাডাম। হসপিটাল থেকে সুস্থ হয়ে নয়, বরং সাহস নিয়ে বাসায় যায়েন। কিন্তু আজকাল শুধু আপনার সাহসটা প্রয়োজন হবে ম্যাডাম, কারণ আমি আছি তো আপনাকে ভয় দেখানোর জন্য। আপনাকে মারার প্ল্যানিং করে এসেছি। এবার পারলে নিজেকে বাঁচিয়ে নেবার আমার থেকে। আমি এখানেই, আপনিও এখানেই। কথাগুলো শেষ করে প্রস্থান করে সে। যে ধাপে এসেছিল সে ধাপে বেরিয়ে গেল সে। মধ্য থেকে হৃদের বেপরোয়া কথা, শরীর অনবরত কেঁপে ওঠে মায়া। হৃদের এতটা কাছে আসা আজই প্রথম। তার উপরে আবার হৃদের মায়াকে মারতে চায়। তাই মায়ার চিন্তায় হৃদ ভয়ানক গুন্ডা মানুষ, অকারণে মানুষ মারে অনবরত। হৃদ ভাইয়া খুনি, বাজে সন্ত্রাসী মানুষ। সে দেখেছে তার হৃদ ভাইয়াকে মানুষ খুন করতে। যারা মানুষ খুন করে তারা ভালো হয় না কখনো। হৃদ ভাইয়াও ভালো না। দুনিয়ার সব থেকে নিষ্ঠুর খারাপ মানুষ তার হৃদ ভাইয়া। মায়ের কান্নাগুলো দলা পাকিয়ে আসে গলায়। নিজেকে বাঁচাতে চাই তার সন্ত্রাসী হৃদ ভাইয়া থেকে। কে বাঁচাবে তাকে এই মানুষ থেকে? মায়ের কি বাঁচার কোনো উপায় নেই? উত্তেজনায় টান হয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালে প্রবেশ করে আয়ান। সারা রাতে অঘুমার জার্নিতে ক্লান্তিটা স্পষ্ট মায়াবী চেহারায়। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে এসেছে সে। খানিকটা বিধ্বস্ত চেহারায় হসপিটালের করিডোর ধরে দৌড়ায়। উদ্দেশ্য নিজের নানা ভাই ও মায়াকে দেখার। হামলার খবর পাওয়ার পর থেকে ছটপট করছে সে। ভিতরটা খা করছে মায়াকে এক পলক দেখার। হসপিটালের ফার্স্ট ফ্লোরে থেকে সেকেন্ড ফ্লোর উঠে করিডোর ধরে কিছুটা পথ দৌড়াতে চোখ পলক করিডোর রেলিং ধরে নিচের দিকে হেলিয়ে পড়া মায়াকে লম্বা চুল বেনি করে পিঠের ওপর ছাড়া সামনের দিকে ঝুঁকে কিছু একটা করার চেষ্টা করছে সে। গায়ে সাদামাটা গাউন জড়ানো মায়ার সামনের দিকে ঝুঁকে থাকা চেহারাটা স্পষ্ট নয়। পিঠ দৃশ্যমান আয়ানের সম্মুখে থেমে যায়। আয়ানের পা শীতল হয়। আয়ানের প্রশস্ত বুকখানা মায়াকে স্বাভাবিক অবস্থা দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে যায় সেদিকে। আকস্মিকভাবে মায়া বাহু টেনে চেপে ধরে নিজের প্রশস্ত বুকের মাঝে। দুহাতে ঝাপটে ধরে মায়ার পিঠ। আকস্মাৎ ঘটনা ভয়ে চমকে ওঠে মেয়ে। শক্তপোক্ত হাতে পিষে ধরে। দম বন্ধ হয়ে আসছে তার। মুহূর্তে ছটপট করে উঠে আটকে থাকা বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু আয়ান অনড়, কিছুতেই ছাড়তে নারাজ। মায়াকে নিজের উত্তেজনা বুকটি শীতল করতে চায়। মায়াকে বুকে নিয়ে মেয়েটি ছটপট। আয়ানের বোধগম্য হচ্ছে না। এক পর্যায়ে মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে করতে ভয়ত্ব কণ্ঠে বলল, ছাড়ুন। আয়ান শুনতে নারাজ, তাই নিজের বাইকে অধৈর্য গলা বলল, তোমাকে নিয়ে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মনে হচ্ছিল এই বুঝি হারিয়ে ফেলবো তোমায়। আল্লাহ বাঁচিয়েছে তোমায়। প্লিজ কিছুটা সময় থাকো আমার এই অশান্ত বুকে। বড্ড ছটপট করছে তুমিহীন বুকটা। প্লিজ 2 মিনিট চাই আমার। আয়নের কথায় দ্বিগুণ ছটফট করে ওঠে মেয়েটি। উত্তেজনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, প্লিজ ছাড়ুন আমাকে। কে আপনি? অপরিচিত কণ্ঠে চমকে উঠল আয়ান। নিজে হাতটা একটু ঢিল করে আয়নকে ধাক্কা দিয়ে ছিটকে সরে গেল মেয়েটি। চোখ মুখ ভয়ে কুঁচকানো। ভীষণতাভাবে চোখগুলো চাপা রাগে ঝলঝল করে উঠল। শাসিত চোখ। আয়ান হতকম্প হয়ে যায় অপরিচিত মেয়েটিকে নিজের সামনে দেখে। পিছন থেকে মেয়েটিকে মায়া ভেবে জড়িয়ে ধরছিল। মেয়েটির শরীর জ্বলে মায়া মায়া গন্ধ আসছিল তার। তাই বুঝতে পারেনি মেয়েটি মায়া নয়, অন্য কেউ। অস্থিরতা আর কিছুই ভাবতে পারেনি আয়ান। এই মুহূর্তে কিছু ভাবার সময় নেই তার। শুধু মায়াকে এক পলক দেখা প্রয়োজন। তাই মেয়েটিকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো পথে দৌড় লাগায় আয়ান। উদ্দেশ্য মায়ের ক্যাবিন। আয়ানকে হুট করে কাণ্ডে ভ্যাকাচাকা খেয়ে যায় মেয়েটি। ঠোঁট উল্টে তাকায় সেদিকে। এই মুহূর্তে তার ভীষণ কান্না পাচ্ছে। বলতে গেলে ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে করছে তার। জানা নেই শোনা নেই হুটহাট একটা অসভ্য লোক এসে তাকে জড়িয়ে নিল। নিজের ভুল বুঝতে পেরে তাকে সামান্য সরিটুকু বলল না।
মেয়েটি আবার ঠোঁট উল্টে তাকায় আয়নের দৌড়ান্ত পথের দিকে। রাগে বিড়বিড় করে বলে উঠল, অসভ্য শহরে অসভ্য লোকের বসবাস, নোংরা লোকছি। আয়ন হতভম্ব হয়ে প্রবেশ করল মায়ার ক্যাবিনে। দরজা দিয়ে ঢুকে স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই, থেমে যায় অস্থির পা দুটো। কয়েক জোড়া চোখের দৃষ্টি স্থির হলো তার ওপর। সবাই হতবাক দৃষ্টিতে পড়ল আয়নের ওপর। উপস্থিত সবাইকে দেখে থতমত খেয়ে যায় সে। গুটিয়ে নেয় নিজেকে, অপরাধীর মতো এগিয়ে যায় সামনে। আয়ানকে বাংলাদেশে দেখে এগিয়ে এসে মেহেরান। এই মুহূর্তে হসপিটালে নিজের ছেলেকে আশা করেনি তিনি। তাই তিনি আয়ানের সামনে দাঁড়িয়ে অবাক সুরে বললেন, বাংলাদেশে কখন এসেছ আয়ান? আর তুমি বাংলাদেশে আসবে এটা আমাকে জানাওনি কেন? মায়ের প্রশ্নে ইতস্তত বোধ করল আয়ান। উত্তেজনা কাউকে জানাতে পারেনি নিজে ফিরে আসার কথা। পরিস্থিতি বুঝে চোখ আওড়ায় মায়ার শুকিয়ে যাওয়া মুখের দিকে। মায়ের দৃষ্টি স্থির আয়ানের উপর। আয়ান তাকানোর সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। আয়ান এক পলক সেদিকে তাকিয়ে থেকে রুমের চারপাশে চোখ বোলায়। বেশ কিছু অপরিচিত কৌতূহলী চোখ তার দিকে তাকানো। আয়ান বুঝতে পারে তারা মায়ের পরিবার। বেশ কয়েকবার ফোনের কথা বলছিল তাদের সাথে আয়ান। আরাফ খানের ফোন, তাদের ছবি দেখেছিল সে। আয়ানের চুপ থাকার মধ্যে দিয়েই কানে আসলো মায়ের ধারালো তীক্ষ্ণ কণ্ঠ। মেহেরবান পুনরায় প্রশ্ন করে বলল, তোমার না লন্ডনে এক্সাম ছিল, সেটা কি হলো? আয়ান ইতস্তত বোধ করে মিহি সুরে বলল, কিছু হয়নি মা। আয়ানের উত্তরে সন্তুষ্ট হলো না মেহেরবান। তিনি ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে বেশ পাঞ্চুয়াল। আয়ানের ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন। আয়ানের এক্সাম রেখে এভাবে চলে আসাটা পছন্দ হয়নি ওনার। তাই অধৈর্য গলা পুনরায় বলল, কিছু হয়নি মানে? আমার জানা মতে তোমার পরীক্ষা চলছিল লন্ডনে। তাহলে এতটা জার্নি, ক্লান্ত শরীর, অস্থির মনে টানাপোড়েন চলছে নিজের মাঝে আয়ানের। তাই ঠিকঠাক উত্তর বসাতে পারছে না সে নিজের মাকে। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত করল নিজেকে। ভিজা গলায় বলল, এক্সামের গ্যাপ ছিল কয়েকদিন, তাই চলে আসলাম মা। 2 দিন থেকে আবার চলে যাব। এক্সামে কোনো ক্ষতি হবে না মা, ট্রাস্ট মি। মেহেরবান ছেলে হুটহাট ফিরে আসা সন্তুষ্ট হয়নি, তাই আবারও কিছু বলবে পাশ থেকে থামিয়ে দেয় হেনা খান। মেয়েকে ধমক দিয়ে কাছে টানল আয়ানকে। আয়ান সেদিকে চায়। মেহেরবান পরিস্থিতি বুঝে চুপ করে যায়। আপাতত ওনার চুপ থাকাটা সে মনে হচ্ছে। মায়ার রুমে আরাফ খানকে শিফট করেছে সকালে হেনা খানের কথায়। পাশাপাশি বেডে শুয়ে আছে দুজন। আরাফ খান সবার সাথে হাসি খুশি কথা বলছেন। মায়া নিজের হাতে গরম গরম স্যুপ খাচ্ছে আর বারবার আর চোখে আয়নকে দেখছে। এখন খানিকটা সুস্থ মায়া। মায়ের পরিবার হসপিটালে আসতে আসতে রাত 3টা বেজে গেছে। সেই থেকে তারা হসপিটালে আছে। মায়া, মা, রেহেনা বেগম সবার সাথে হাসি খুশি কথা বললেও শরীফুল খানের নিজের মেয়েকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে না। অন্তত গম্ভীর মুখে বসে আছে মায়ের পাশে। প্রয়োজনীয় ছাড়া নিজের স্ত্রীর সাথে কথা বলছে না তিনি। এতে করে মায়ার মা রেহেনা বেগম স্বামী এমন কাজে সবার সামনে খানিকটা ইতস্তত বোধ করল। কিছু বলে না নিজে স্বামী শরীফুল ইসলামকে। বলল কিছু হবে না বলে মনে করছেন না তিনি। স্বামী মনে চাপা রাগটা বুঝতে পারেন তিনি। খান পরিবার নিয়ে শরীফুল ইসলাম অনেক স্ট্রিক্ট মানুষ। সোজাসাপটা কথাবার্তা ওনার, অন্তত গম্ভীর ন্যায় চলাফেরা তার। রেহানা বেগমের দীর্ঘ নিঃশ্বাস ফেলে কবে যে সব কিছু ঠিকঠাক হবে সেই আশায় বুক বেঁধে আবারও চামচ ভরা স্যুপ তুলে দেয় মায়ার মুখে। আরাফ খানের পাশে হেনা খান হাসি মুখে বসে। বাবার পায়ের কাছে সাহেবা বসা, মেহেরবান দাঁড়ানো। আয়ন গুটি পায়ে এগিয়ে চেয়ার টেনে বসে আরাফ খানের বেডের পাশে। হালকা ঘাড় ঘুরিয়ে মায়াকে এক পলক দেখে নিয়ে তাকায় আরাফ খানের মুখের দিকে। সে কিছু বলতে তার আগেই প্রশ্নের সম্মুখীন হয় আরাফ খান। তিনি দুষ্ট হেসে ভুরু নামিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার জন্য এত ভালোবাসা এক রাতে সোজা লন্ডন থেকে বাংলাদেশে? নট ব্যাড।
এই ভালোবাসার দাবিদার কি আমি একাই, নাকি আরও কেউ সংযুক্ত আছে আশেপাশে? ডাক্তার সাহেব। আয়ান ইতস্তত বোধ করে, খানিকটা লজ্জা পায় আরাফ খানের কথায়। আরাফ খানের কথায় স্পষ্ট সবাই আয়নের পাগলামো কারণ ধরে ফেলেছে। মায়াকে ঘিরে উত্তেজনা বুঝতে পেরেছে। মায়ার সাথে তার এঙ্গেজমেন্টের বিষয়টা খান পরিবারের সবাই জানলেও মায়ার পরিবার এখনও অবগত নয়, তাই তা বিষয়টি ভুল বুঝতে পারে এমনটা ভেবে আর চোখে পাশে তাকায়। মায়া ও রেহেনা বেগমের দৃষ্টি তারই ওপর, কিন্তু শফিকুল ইসলাম মেয়ের পাশে চেয়ারে বসে পত্রিকা পড়ছেন দিব্য, সেদিকে আপাতত তার খেয়াল নেই। মনোযোগী নন খান পরিবারের কারো কথায়। পরিবেশটা স্বাভাবিক হলে লাজুক হেসে মাথা চুলকায়। প্রতি উত্তরে কথা ঘুরিয়ে বলো, এখন কেমন আছো নানু ভাই? ডাক্তার সাহেব কি নিজের কথা ঘুরাচ্ছে? ও তার মানে ভালোবাসার ভাগ আরও কেউ আছে, তাই তো? আর ইতিহস্ত ঘাড় ঘুরিয়ে নিজের মায়ের দিকে তাকায়। আরাফ খান যে তার পরিস্থিতির মজা নিচ্ছে বেশ ভালোই বুঝতে পারছে সে, তবে সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ভদ্র সাজতে হচ্ছে তাকে। নিজের মা আর মায়া পরিবারের পাশে আছে বলে আরাফ খান কোনো কথার উত্তর বসাতে পারছে না সে, আর সেই সুযোগটা লুফে নিচ্ছে আরাফ খান। দুজনের মধ্যে বেশ দুষ্টু মিষ্টি সম্পর্ক, সবাই জানা। হেনা খান মিটমিট করে হেসে ওঠে। মেহেরবান ছেলে পরিস্থিতি বুঝে বলে উঠল হেনা খানকে, মা আমি বাইরে যাচ্ছি একটু। মালাকে বলছিলাম তোমাদের খাবার আনতে, ফোন করে দেখি কোথায় আছে মেয়েটা। আপা তুই আমার সাথে আয় তো একটু বাইরে। মেহেরবান কথা সাহেবা উঠে দাঁড়ায়। দরজা দিয়ে বের হয়ে যেতে পিছনে ডেকে উঠল হেনা খান, ফিহাকে একটু রুমে পাঠিয়ে দিস তো। ফিহার সাথে জুই বাইরে চা খেতে গেছে, মেয়ে দুটোকে ভিতরে পাঠিয়ে দিস কেমন? আচ্ছা মা। মেহেরবান চলে যেতেই নিজের মাঝে খানিকটা সহজ হয় আয়ান। চোখ ঘুরিয়ে তাকায় আরাফ খানের দিকে, দুষ্টুমি রেখে সিরিয়াস ভঙ্গিতে কপাল কুঁচকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে বলো, কাল কি হয়েছে নানা ভাই? হামলাকারীরা কারা ছিল বলতে পারো কিছু? মুখের ভঙ্গি বদল হয় আরাফ খানের, বিভিন্ন ভয়ক্ত চোখে তাকায় মায়ের দিকে। মায়ার চেহারা ভয়টা স্পষ্ট, চুপসে আছে নিজের মাঝে। আয়ানের কথা প্রশ্নে নিজের মাকে মুহূর্তে চেপে ধরে শক্ত করে। মায়ার ভয়ে কারণ বুঝতে পারে হেনা বেগম, দু হাতে জড়িয়ে নেয় মায়াকে। তার সাথে সাথে পত্রিকা থেকে চোখ তুলে তাকায় শফিকুল ইসলাম। মেয়ের হঠাৎ এতটা ভয়ের কারণ বুঝতে পারছে না। তীক্ষ্ণ সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করল মায়ার দিকে। ওনাকে খান বাড়ি থেকে বলা হয়েছে যে মায়ার ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কথা। কাল মায়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িতে ফিরের সময় ছোটোখাটো ঝামেলা হয়েছিল রাস্তায়, এতটা জানিয়েছে শফিকুল ইসলামকে হেনা খান। বিস্তারিত কিছুই জানে না তিনি, বিস্তারিত উপস্থিত কেউ জান না, এমনকি আরাফ খানও। হামলা হওয়ার সময় মায়ার সাথে তিনি ছিলেন না, তাই কাল মায়ের সাথে ঠিক কী হয়েছে সেটাও কেউ জানে না, শুধু ড্রাইভার জসিম ছাড়া। কিন্তু জসিম এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছে। আর বাকিরা লরিত, সে তো কাউকে কিছু বলেইনি, শুধু বলেছে রাস্তায় ছোটোখাটো ঝামেলা হয়েছে, সেখানটা আহত হয়েছে। সবাই এক কথা অ্যাক্সিডেন্ট বলে চালিয়েছে রিত, ব্যাস এতটাই জানে সবাই। কিন্তু মায়া, সে তো সবটা অবগত। মুহূর্তেই তার চোখে ভেসে ওঠে কালকের মর্মান্তিক ঘটনা। ভয়ে সিটিয়ে যায় মায়ের বুকে, অশ্রুসিক্ত চোখে ঝলমল করে ওঠে মুহূর্তে। আরাফ খান সেদিকে তাকে কিছু বলতে তার আগে মুখ খোলে হেনা খান। তিনি শান্ত ভঙ্গিতে বলে উঠল, হামলাকারীরা কারো ছিল জানি না, তবে রিত বলেছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি রাস্তায়। আর আসিফ বলল তো নানা ভাই নাকি গাড়িতে না থাকায় আহত হয়েছে মাঝ রাস্তায়। জসিম নাকি গাড়ির সামনে বসেছিল, তাই বেশ আহত হয়েছে কাঁচ ভাঙা ঢুকে। মায়া গাড়ির পিছনে থাকায় নাকি তেমন কিছু হয়নি, ওরা আঘাতটা পায়নি তেমন, শুধু মাথায় একটু করে আঘাত পেয়েছে। কিন্তু মায়ের জন্য এমন পরিস্থিতিটা প্রথম ছিল
বলে মস্তিষ্ক চাপ পেয়েছে একটু বেশি। ট্রামাতে আগে এখন ডক্টর বলেছেন সেটা কাটাতে বেশ কয়েকদিন সময় লাগবে সুস্থ হতে। আপাতত কথা বলতে পারছে না, বাকিটা বিস্তারিত করে কিছু বলতে পারছে না আমি। তুই নিজে চেক করে নিস রিপোর্টগুলো, বুঝে যাবি।